সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের পঞ্চম অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমার বিশ্বাস তোমরা ইতিমধ্যে আমাদের যে 4টা অনলাইন ক্লাস পরিবেশন করেছি আমরা, সেগুলো তোমরা উপভোগ করতে পেরেছো। আমরা মূলত ভিডিও রেকর্ড করে ক্লাসগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি এবং সেখান থেকে আমাদের যে গ্রুপ আছে বিডিসি অনলাইন ম্যানেজমেন্ট ক্লাস, বিডিসি বলতে এখানে বামনী ডিগ্রি কলেজকে বোঝানো হচ্ছে, সেই গ্রুপে আমি প্রকাশ করে থাকি, আমার ফেসবুক পেজে দিয়ে থাকি এবং আমার ফেসবুকেও এই লিঙ্কগুলো আমি শেয়ার করে থাকি। আশা করি যে কোনোভাবে হোক তোমরা এই ক্লাসগুলো উপভোগ করতে পারছো। তো আমাদের যে 4টা অনলাইন ক্লাস হয়েছে, সেই 4টা অনলাইন ক্লাস মূলত হয়েছে আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের 5ম অধ্যায় কর্মী সংস্থান থেকে। আমরা আজকের ক্লাসের আলোচনার সুবিধার্থে বিগত ক্লাসগুলো যারা দেখোনি, আজকেই প্রথম অনলাইন ক্লাস হয়তো দেখছো এই ভিডিওটি, আমি তাদের জন্য বলবো যে তারা এই ভিডিওটি ঠিক যেভাবে দেখছো ঠিক সেখানে গেলে আমার ইউটিউব চ্যানেলে সেখানে একটা তোমার প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গেলে দেখবা যে এই বিগত ভিডিওগুলো কিন্তু সেখানে দেওয়া আছে। তো সময় করে সে ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কিন্তু এই অধ্যায়ের A to Z তোমার ক্লাসগুলো করা হয়ে যাবে এবং সেখানে খুঁটিনাটি অনেক বিষয় আলোচনা করা হয়েছে যেগুলো তোমার বুঝতে সহজ হবে। তো এই জন্য অনুরোধ করবো পিছনের ভিডিওগুলো দেখে নেবে, 4টা ভিডিও। তো সেই 4টা ভিডিওতে যেসব বিষয়গুলো আলোচনা ছিল, মূলত শিরোনামগুলো আমি বলছি। প্রথম ভিডিওতে ছিল কর্মী সংস্থানটা কি বা কর্মী সংস্থান সম্পর্কে ধারণা ছিল। দ্বিতীয় ভিডিওতে ছিল হিউম্যান রিসোর্সটা কি বা মানব সম্পদটা কি এবং মানব সম্পদ ব্যবস্থাপনা কি বা কিভাবে করে এই বিষয়ে ধারণা ছিল। তৃতীয় ভিডিওতে ছিল কর্মী সংস্থানের উৎসগুলো কি, ওই উৎসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা ছিল। আর চতুর্থ ভিডিওতে ছিল কর্মী নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ কর্মী কিভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করি, এই বিষয়গুলো মোটামুটি আমার যতটুকু সম্ভব হয়েছে আমি খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি। স্পেশালি মেন বিষয়গুলো যেগুলো তোমাদের এমনি হয়তো বুঝতে একটু কষ্ট হবে, সে বিষয়গুলো আমি সেখানে ক্লিয়ার করে দিতে চেষ্টা করেছি। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কর্মী সংস্থানের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রশিক্ষণ। আমরা সেই প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়ে আমরা কথা বলবো। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রশিক্ষণ। এটা কিন্তু মূর্ধন্য ধরে নিবা তোমরা, যদি এটা দেখতে দন্তন্য মতো হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হলো মূর্ধন্য। আমি এটাকে মুছে দিয়ে মূর্ধন্য করার জন্য চেষ্টা করছি। মূর্ধন্য প্রশিক্ষণের ঠিক বরাবরের মতোই আমি ইংলিশ টার্মটা লিখে দিচ্ছি, ট্রেনিং, TRAINING, ট্রেনিং। আজকে আমরা আলোচনা করব প্রশিক্ষণটা কি এবং প্রশিক্ষণের গুরুত্ব কি। আচ্ছা, গুরুত্বের ব্যাপারটা পরে আসবো, আমরা প্রথম প্রশিক্ষণটা কি আমরা সেটা নিয়ে কথা বলি। প্রশিক্ষণটা মূলত একজন কর্মীর বর্তমান যে দক্ষতা, এই দক্ষতাকে কোনো একটি কৌশলে বা পদ্ধতি ব্যবহার করে এই দক্ষতাকে আরো উন্নত করা, আরো ডেভেলপ করা, তার বর্তমান যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতাকে একটা বিশেষ পদ্ধতিতে এগুলোকে আরো উন্নত করে তাকে কর্মের উপযোগী করা নামই হচ্ছে, বা কর্ম উপযোগী করতে হাতে কলমে শিক্ষা দিয়ে তাকে প্রস্তুত করে নেওয়া, এটি হচ্ছে মূলত সাধারণ অর্থে প্রশিক্ষণ। আবার যদি আরেকটু বিস্তারিত বলতে যাই তাহলে এভাবে বলতে হবে আমাদের যে প্রশিক্ষণ হচ্ছে এমন একটি পদ্ধতি বা কৌশল, যেই কৌশল অবলম্বনের মাধ্যমে একজন অদক্ষ বা কম দক্ষ কর্মীকে
একজন অযোগ্য বা কম যোগ্য কর্মীকে, একজন অনভিজ্ঞ বা কম অভিজ্ঞ কর্মীকে, একজন অক্ষম বা কম সক্ষম ব্যক্তিকে তার এই বর্তমান যেই অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা বা সক্ষমতা, এগুলোকে হাতে কলমে শিক্ষাদানের মাধ্যমে তার সব কিছুকে উন্নত করে একটা পরিবর্তিত পরিস্থিতির সাথে তার নিজেকে খাপ খাইয়ে নিয়ে কাজ করার উপযোগী করে গড়ে তোলা নামই হচ্ছে মূলত বা পদ্ধতি হচ্ছে মূলত ট্রেনিং বা প্রশিক্ষণ। প্রশিক্ষণ ব্যবস্থাপনার কর্মী সংস্থানের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে যদি অনেক কর্মী থাকে, কিন্তু এই কর্মীরা যদি দক্ষ না হয়, এই কর্মীরা যদি যোগ্য না হয়, এই কর্মীরা যদি অভিজ্ঞ না হয়, এই কর্মীদের যদি তোমার কাজ করার যে সামর্থ্য সেটা যদি পুরোপুরি না থাকে, এই কর্মীদের থেকে কিন্তু তুমি যে পরিমাণ কাঙ্ক্ষিত যে সার্ভিস সেটা কিন্তু পাওয়া যাবে না। সো প্রতিষ্ঠানে কর্মীদের প্রশিক্ষিত করতে হয়, প্রশিক্ষিত করলেই কিন্তু কর্মী সেখান থেকে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত যে ইউটিলিটি এটা কিন্তু পেতে পারে। কর্মী হচ্ছে প্রতিষ্ঠানের এক ধরনের জীবনী শক্তি। কর্মী যদি না হয়, অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানে তোমার উৎপাদনের অন্যান্য উপকরণ যদিও থাকে, আমরা প্রতিষ্ঠানের না বলে আমরা যদি বলি যে কর্মীরা হচ্ছে উৎপাদনের জন্য একেবারে জীবনী শক্তি স্বরূপ। অর্থাৎ উৎপাদনের যেই এলিমেন্টসগুলো আছে বা উপাদানগুলো আছে, এইগুলোর মধ্যে মেশিনারিজ আছে, তোমার র মেটেরিয়ালস আছে, তোমার এনাদার আরও অনেক বিষয় আছে উৎপাদনের জন্য। তোমার সব ঠিক আছে, বাট তোমার দক্ষ বা যোগ্য বা অভিজ্ঞ কর্মী নেই, সেক্ষেত্রে কিন্তু তোমার কাঙ্ক্ষিত উৎপাদনটা হবে না। তো সেই জন্যেই প্রশিক্ষিত কর্মী প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রশিক্ষণ সম্পর্কে আমাদের বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ, চিন্তাবিদগণ, গবেষকগণ প্রশিক্ষণের অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে আমি শুধু একজন ইংরেজ ব্যবস্থাপনা বিশারদ বা একজন চিন্তাবিদের একটি সংজ্ঞা আমি তোমাদের বলতে চাই। সেটা হচ্ছে এডউইন বি প্লিপো। আমি সংজ্ঞাটা এখানে লিখে দেব। ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র হিসাবে এবং ব্যবস্থাপনার ছাত্র হিসাবে তোমার অবশ্যই এই প্রশিক্ষণের বা প্রত্যেকটা টপিকের একটা বাংলায় একটা ধারণা তো অবশ্যই তোমার অর্জন করতে হবে, যেমন সংজ্ঞা বা কি বুঝো বা এটা বলতে কি বোঝায় নিজের ভাষায় বলার মতো জানতে হবে। এবং পাশাপাশি তোমাকে মানে ইউ হ্যাভ টু নো এ ইংলিশ ডেফিনেশন অবশ্যই, কারণ তোমার ইন্টারভিউতে যদি যখন তুমি যাবা, তোমাকে হঠাৎ করে তোমার ইন্টারভিউ বোর্ডের একজন সম্মানিত সদস্য জিজ্ঞেস করতে পারে যে আপনি কি প্রশিক্ষণ কাকে বলে জানেন? হ্যাঁ, ঠিক আছে, জানলা, তুমি একটু সুন্দর করে প্রশিক্ষণকে উপস্থাপন করলা বাংলায় সংজ্ঞা। আরেকজন চট করে তোমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রশিক্ষণের একটা ইংলিশ সংজ্ঞা দেন তো কারো। তখন কিন্তু এইটা স্বাভাবিকভাবেই কিন্তু এটা তোমার প্রাসঙ্গিকভাবে কিন্তু এই প্রশ্নটা তোমাকে করতে পারে। এই জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা যে কোনো অধ্যায়ের যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলোর বাংলাটা বুঝবার সঙ্গে সঙ্গে মানে এটা কি বোঝায় এটির সঙ্গে সঙ্গে ছোট একটা ইংলিশ সংজ্ঞা অন্তত পক্ষে জেনে রাখবা। আমরা এখানে যেটা দেব এটা হচ্ছে তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। এডউইন বি প্লিপো, FLIPPO, প্লিপো এর মতে আমি পুরো সংজ্ঞাটাই লিখে দিচ্ছি। আচ্ছা, ট্রেনিং ইজ দ্য অ্যাক্ট, TRAINING, training is the act of increasing, INCREASING, increasing knowledge, KNOWLEDGE, knowledge
and skill, skill, skill of an employee, 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 for doing particular job, particular, particular job. Training is the act of increasing knowledge and skill of an employee for doing particular job. এগুলার বাংলা অর্থগুলো তোমাদের জানবার কথা। ট্রেনিং হচ্ছে প্রশিক্ষণ, হ্যাঁ। ইনক্রিজিং মানে বৃদ্ধি করা, নলেজ মানে জ্ঞান, স্কিল মানে দক্ষতা, এমপ্লয়ি মানে কর্মী, ফর ডুইং পার্টিকুলার মানে নির্দিষ্ট, জব মানে কাজ। তাহলে এই ইংলিশ সংজ্ঞাটাকে যদি আমরা একটু বাংলা অর্থটা জেনে নিই, তাহলে এটা মনে রাখতে সুবিধা হবে তোমাদের জন্য। সেটা হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে এমন একটি উপায় বা পদ্ধতি যার মাধ্যমে একজন কর্মীর জ্ঞান এবং দক্ষতাকে বৃদ্ধি করে নির্দিষ্ট একটি কাজের জন্য তাকে তৈরি করা হয় বা তাদেরকে উপযোগী করা হয়ে থাকে। এই ধরনের ছোট্ট এই সংজ্ঞাটা মনোযোগ দিয়ে পড়লে এটা তোমাকে মেমোরাইজ করে রাখতে সময় লাগবে খুব বেশি হলে 2 মিনিট। মনোযোগ দিয়ে পড়তে হবে। তুমি যদি মনোযোগ না দিয়ে যদি তুমি এটা যদি 5 ঘন্টাও পড়ো, 5 ঘন্টা পর আর পাওয়া যাবে না তোমার মধ্যে, হ্যাঁ। তো ক্লাসে প্রায় বলি না যে বিভিন্ন প্রসঙ্গে আমি বলে থাকি, হয়তো তোমাদের মনে থাকতেও পারে, যে একজন পড়তেছে, একজন ছাত্র যে জানলা খুলে দিয়ে তোমার পড়তেছে, পৃথিবী কমলালে, পৃথিবী কমলালে, পৃথিবীর কমলালে, এরকম এই শব্দটাকে, এই কথাটাকে পড়তেছে অন্তত 20 বার। এরপরে সে পড়তেছে বুর মতো গোল, বুর মতো গোল, বুর মতো গোল, এটাকেও পড়তেছে অন্তত 20-25 বার। আসলে কি মানে সে কি বুঝে পড়ছে? নিশ্চয়ই না। যদি বুঝেই পড়তো তাহলে সে একবারই পড়তো। মনোযোগ যদি থাকতো, সে যদি বুঝে পড়তো, একবারই পড়তো, পৃথিবী কমলা লেবুর মতো গোল। এটা কতক্ষণ পড়া লাগে? এটা বোঝার জন্য একবার পড়া লাগে এবং কয়েক সেকেন্ড পড়লেই এই কথাটির অর্থ বুঝে দেওয়ার কথা। এখন অমনোযোগী হয়ে সে যে পৃথিবী কমলা লে, এই যে সে বুঝতেছে না, এরপরে পড়তেছে বুর মতো গোল, এই যে লেবুকে লেকে এদিকে, বুকে ওদিকে, মানে এটাই হচ্ছে আসলে অমনোযোগী লেখাপড়ার উদাহরণ। সুতরাং এইভাবে পড়লে তোমার কখনোই কোনো স্টুডেন্ট তোমার ভালো করতে পারবে না এবং কোনো টপিকস সে আত্মস্থ করতে পারবে না। কোনো টপিকস সে হয়তো পরীক্ষায় পাশ করাটা অনেক সহজ, এখন পরীক্ষা পাশ করে যাবে, কিন্তু এই পাশ করাটা, এই সার্টিফিকেটটা কখনোই কোনো কাজে লাগাতে পারবে বলে আমার কাছে বিশ্বাস হয় না। সো ক্যারিয়ারের জন্য অবশ্যই তোমাকে সারা পৃথিবী জানতে হবে এমন কোনো কথা নেই। তবে তুমি যে সাবজেক্টে পড়ো বা যেই ডিপার্টমেন্টে পড়ো, যে গ্রুপে পড়ো, তুমি যাই পড়ো, সেই পড়ার মধ্যে ন্যূনতম যেটা আছে সেটা তুমি যদি মোটামুটি নিজের ভাষায় বলতে পারার মতো যদি শিক্ষা গ্রহণ করো, তাহলে তোমার জন্য এভরিথিং ইজি হয়ে যাবে। ট্রাস্ট মি, আমি এটা তোমাকে বললাম, তুমি আজকে ট্রাই করবা যে তুমি অমনোযোগী হয়ে যত ঘন্টা লেখাপড়া করছো, করে যা শিখছো, আজকে থেকে তুমি পরীক্ষামূলকভাবে 10 মিনিট মনোযোগ দিয়ে কোনো টপিকস পড়বা, দেখবা যে এই দুটোর মধ্যে কী রকম একটা তোমার আনবিলিভেবল সেন্স তুমি বুঝতে পারবা। এতে তোমার সময় বেঁচে যাবে, এতে তোমার শ্রম বেঁচে যাবে, এতে তোমার মানসিক শান্তি বাড়বে। তুমি বুঝতে পারবে যে এতদিন তুমি ভুলের মধ্যে ছিলা, আজকে থেকে তুমি একটা সঠিক পথে এসেছো এবং সেটা থেকে তুমি প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন শিখছ। তোমার মধ্যে ভালো লাগবে, তুমি অনেক কিছু আস্তে আস্তে শিখে যাচ্ছ। সো মনোযোগ দিয়ে পড়বা। এই সংজ্ঞাটি পড়তে এই জন্য বললাম,
1 মিনিট 2 মিনিট সময়ও কিন্তু লাগবে না তুমি এটা যদি তোমার মনোযোগ দিয়ে পড়ো। তো যাই হোক, প্রাসঙ্গিকভাবে আসলে অনেক কথা বলে ফেলতে হয়, যে কারণে হয়তো ক্লাসগুলো একটু দীর্ঘ হয়ে যায়। আমি সবসময় চাই যে ক্লাসগুলো 30-35 মিনিটের মধ্যে শেষ করার জন্য, কারণ আসলে তোমাদের এই যুগের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু আবার ধৈর্য একটু কম, কনসেন্ট্রেশন মানুষের বেশিক্ষণ থাকে না। শুধু তোমাদের দোষ দিয়ে লাভ নেই, মানুষের কনসেন্ট্রেশনটা খুব বেশি সময় থাকে না। এই জন্য ছোটো ছোটো টপিকসগুলো আলোচনা করে আমি ক্লাসগুলো শেষ করার আমার ইচ্ছা আছে। তারপরেও প্রাসঙ্গিক কিছু কথা বলতে গিয়ে হয়তো লেকচারগুলো বড় হয়ে যায়। তা আশা করি এইগুলো আমি মনে করি প্রাসঙ্গিক এবং এগুলো তোমাদেরকে বলা দরকার। হ্যাঁ, এই লেকচার থেকে একটা শব্দ বা একটা লাইন, একটা কথা যদি তোমার জীবনের কোনো একটা কাজে আসে, তাইলেই তো আমার এই লেকচারটা সার্থক হবে। তো যাই হোক, তাহলে আমরা শিখে গেলাম বাংলায় আমরা ট্রেনিং কাকে বলে, আমরা একজন চিন্তাবিদের একটা দেওয়া একটা ইংলিশ সংজ্ঞাও আমরা শিখলাম। তো মোট কথা হচ্ছে, আমরা যদি প্রশিক্ষণকে আরেকটু সামারাইজ করে ফেলি, এরকম প্রশিক্ষণ একজন কর্মীর অভিজ্ঞতা বৃদ্ধি করে, একজন কর্মীর দক্ষতা বৃদ্ধি করে, একজন কর্মীর কাজের গতি বৃদ্ধি করে, একজন কর্মীর মানসিক শক্তি বৃদ্ধি করে, এবং একজন কর্মীর কাজ করার জন্য স্বপ্রণোদিত হয়ে কাজ করার জন্য তার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। এই জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রতিটি মানুষকে একেবারে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, হ্যাঁ, এই নানাভাবে কিন্তু আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা ইচ্ছায় অনিচ্ছায় কারণে অকারণে আমরা কিন্তু অনেক কিছু কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করে ফেলি, করতে করতে কিন্তু আমরা প্রশিক্ষিত হয়ে যাই, আমরা দক্ষ হয়ে যাই। একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের নানাভাবে প্রশিক্ষণ নিতে হয়। তো এই হচ্ছে প্রশিক্ষণ কাকে বলে, বা প্রশিক্ষণ বলতে কি বোঝায়, অথবা প্রশিক্ষণের সংজ্ঞা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমাদের পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে প্রশিক্ষণের গুরুত্ব। আমি এটা মুছে দিচ্ছি, প্রশিক্ষণের গুরুত্ব। প্রশিক্ষণের গুরুত্ব ইংলিশ টার্মটা লিখে দিচ্ছি, ইম্পর্টেন্স অফ ট্রেনিং। ইম্পর্টেন্স অফ ট্রেনিং। প্রশিক্ষণের গুরুত্ব। আমরা ছোট বা বড় বা মাঝারি যে কোনো ধরনের প্রতিষ্ঠানে কিন্তু কর্মী লাগে। কর্মী ছাড়া আমরা কোনো প্রাতিষ্ঠানিক কাজকর্ম সম্পাদন করতে পারি না, এমনকি উৎপাদন কার্য তো নয়। তো এই প্রশিক্ষণটা একটা প্রতিষ্ঠানের জন্য কি গুরুত্ব বহন করে, আমরা আর বেশি অন্য কোনো আলোচনায় না গিয়ে আমরা খুব সংক্ষেপে আমরা পয়েন্ট আকারে আমরা এই প্রশিক্ষণের গুরুত্বটা তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে নাম্বার 1, প্রতিষ্ঠানের নীতি ও কর্মসূচির সঙ্গে পরিচিতি। আচ্ছা, প্রতিষ্ঠানের নীতি ও কর্মসূচির সঙ্গে পরিচিতি। ইংলিশ টার্মটা লিখে দিচ্ছি, ইন্ট্রোডিউসিং, INTRODUCING, introducing with the rules, RULES, rules and activities, ACTIVITIES, activities of the institution, INSTITUTION.
ইন্ট্রোডিউসিং উইথ দ্য রুলস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ দ্য ইনস্টিটিউশন। ইংলিশ টার্মগুলো আসলে তোমাদের আমি শুধু লিখে দিই যে এই একবার যদি চোখও খুলে রাখো, এখান থেকে হয়তো একটা দুইটা শব্দ তোমার মুখস্থ হয়ে যাবে, মেমোরাইজ হয়ে যাবে, যেটা ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে। অ্যাকচুয়ালি এটা তোমাকে পরীক্ষায় লিখতে হবে না, এখন পড়াশোনার জন্য, তোমার পরীক্ষার জন্য তুমি শুধু বাংলা বিষয়টা বাংলায় উপস্থাপন করলে হবে। হ্যাঁ, তো এটাকে আলোচনায় যদিও বাড়তি মনে হচ্ছে, তবে এটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, এই জন্য আসলে করলাম। তো প্রতিষ্ঠানের নীতি ও কর্মসূচির সঙ্গে পরিচিতি, এটা কি? এটা হচ্ছে তোমার একজন কর্মী যখন প্রতিষ্ঠানে প্রথম যোগদান করে, ওই প্রতিষ্ঠানের তার অভ্যন্তরীণ অনেক বিষয় থাকে, অনেক নীতি থাকে, তোমার কোড অফ কন্ডাক্ট থাকে, বা ওখানে কর্মী কীভাবে চলাফেরা করবে, কীভাবে আচার আচরণ করবে, হ্যাঁ, কার সঙ্গে কী ধরনের ব্যবহার করবে, বা তার কার সঙ্গে কেমন সম্পর্ক হবে, অফিসিয়াল সম্পর্ক, অন্য কোনো কিছু না, কে তার বস হবে, কে তার সাবঅর্ডিনেট হবে, প্রতিষ্ঠানে আর কারা কারা কাজ করে, বা তার অন্যান্য ডিপার্টমেন্টগুলো কি কি ডিপার্টমেন্ট আছে, কোন ডিপার্টমেন্টে কী ধরনের কাজ হয়, হ্যাঁ, তার ঊর্ধ্বতন কারা, অধস্তন কারা, সমমর্যাদার কারা, হ্যাঁ, প্রতিষ্ঠানে কীভাবে চলাফেরা করতে হবে, প্রতিষ্ঠানে আসা যাওয়ার বিষয়টি, এগুলো আসলে প্রতিষ্ঠানে একটা কর্মী যখন যোগদান করে তখন কিন্তু আর কর্মী ইচ্ছা করলে কর্মী নিজের মতো ইচ্ছা চলতে পারে না, সেগুলো চলতে হয় প্রতিষ্ঠানের নিয়ম নীতি বিধি বিধান, এগুলো সব পালন করে তাকে কিন্তু তার কর্মজীবন চালাতে হয়। সেই জন্যেই প্রতিষ্ঠানে যোগদানের পরে যদি কর্মীকে সার্বিক প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়গুলোর সঙ্গে যদি পরিচয় করিয়ে দেওয়া হয়, তাহলে কর্মী খুব স্বাচ্ছন্দ্যে তার দায়িত্ব পালন করতে পারে এবং তার কাজ করে যেতে পারে। এই হলো প্রতিষ্ঠানের নীতি এবং কর্মসূচির সঙ্গে পরিচিতি। 2 নম্বর, কর্মীর দক্ষতা বৃদ্ধি। কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়। ইনক্রিজিং এফিসিয়েন্সি। ইনক্রিজিং এফিসিয়েন্সি। ইনক্রিজিং এফিসিয়েন্সি, কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়। অর্থাৎ একজন কর্মী যখন একটা দায়িত্ব পালন করে, কাজ করে, তখন কর্মীর যেই দক্ষতা থাকে, একটা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে যদি তাকে প্রশিক্ষিত করা হয়, তাহলে কর্মীর কিন্তু দক্ষতা বৃদ্ধি পায়। এবং প্রশিক্ষণ সবসময় যে কোনো কর্মীর বর্তমান দক্ষতাকে আরও উন্নত করে, বর্তমান তার যে যোগ্যতা এটাকে কিন্তু আরও উন্নত করে। সো প্রশিক্ষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যান এমপ্লয়ি। প্রশিক্ষণ না হলে কর্মী কখনোই তার তোমার যে সুপ্ত যে প্রতিভাগুলো আছে এগুলোকে ফুটে তুলতে পারে না। এই জন্য প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মী নিজের মধ্যে আরেকজন নতুন মানুষকে সবসময় দেখতে পায়। নাম্বার 3, মিতব্যয়িতা অর্জন। মিতব্যয়িতা অর্জন। মিত ব্যয়িতা অর্জন। অনেক স্টুডেন্ট এই মিতব্যয়িতাকে খুব ভুল করে, মিতব্যয়িতা লেখে, রসিকান্না দিয়ে ময়রিকা দিয়ে দেয়। অ্যাকচুয়ালি ওইটা হয়ে যায় মৃত। মৃত মানে ডেথ। অ্যাকচুয়ালি এটা ভুল, কিন্তু এটা মনে রাখবে। এটা অধিকাংশ নয়, ঠিক মানে অনেক কিছু স্টুডেন্ট এই মিতব্যয়িতাকে বানানটা ভুল লেখে। তাহলে মিতব্যয়িতা অর্জন, অ্যাচিভিং, CHIEVING, অ্যাচিভিং ইকোনমি, CONOMY, অ্যাচিভিং ইকোনমি, অর্থাৎ মিতব্যয়িতা অর্জন করে। মিতব্যয়িতাটা কি? মিতব্যয়িতা হচ্ছে হিসাব করে চলা, অর্থাৎ যা দরকার তা করা, তা ব্যয় করা, হ্যাঁ,
বা আয় বুঝে ব্যয় করা, অর্থাৎ তোমার যতটুকু প্রয়োজন ততটুকু করা। মিতব্যয়ী হচ্ছে হিসাব করে চলা, সোজা কথা হচ্ছে এটা, যতটুকু প্রয়োজন ততটুকু করা। আবার তার সাথে কম করলে কিন্তু এটাকে বলা হবে কৃপণতা। আমরা কৃপণতাও করা উচিত না, আমরা অপচয়কারীও হব না, আমরা মিতব্যয়ী হব। হ্যাঁ, তো মিতব্যয়িতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মিতব্যয়িতাটাকে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক ধরনের মিতব্যয়িতা অর্জন করতে হয়। যেমন ধরো উৎপাদনমুখী প্রতিষ্ঠানে এই কাঁচামাল যদি তোমার অপচয় হয় তাহলে কি হবে, অর্থাৎ আমরা যেই পরিমাণ র মেটেরিয়ালস দিয়ে যেই পরিমাণ উৎপাদন করার কথা, যে যত ইউনিট পণ্য উৎপাদন করার কথা, আমরা তত ইউনিট পণ্য উৎপাদন করতে যদি আমাদের যেই নির্ধারিত যেই কাঁচামাল সেটার সাথে যদি আমরা বেশি ব্যবহার করে ফেলি, নিশ্চয়ই সেটা অপচয়। তাহলে অপচয় হলে কি হবে, এই অপচয় হলে আমাদের পার ইউনিট প্রোডাকশন কস্ট কিন্তু বেড়ে যাবে। পার ইউনিট প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায়, আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হবে। বেশি দামে বিক্রি করলে আবার প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আমরা টিকে থাকতে পারবো না, আমাদের পণ্য কেউ কিনবে না কিন্তু। আচ্ছা, এটা গেল র ম্যাটেরিয়ালসের অপচয়। তারপরে বিদ্যুতের অপচয় হতে পারে। হ্যাঁ, কোনো প্রয়োজন নাই কিন্তু বিদ্যুৎ, লাইট জ্বলছে, ফ্যান চলছে। হ্যাঁ, আমাদের কলেজগুলোতে আমরা অনেক সময় দেখি না, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে কিন্তু দেখা গেছে যে কিছুক্ষণ পরে গিয়ে দেখবে যে ওই রুমের মধ্যে লাইট ফ্যান চলছে। হ্যাঁ, এটা কিন্তু অপচয়, অর্থাৎ সেখানে মানুষ নেই কিন্তু বিদ্যুৎ অপচয় হচ্ছে। পানির অপচয় করতে পারে, কারণ পানিও তো আমাদের পানির বিল দিতে হয়। হ্যাঁ, গ্রামে হয়তো আমাদের পানি অ্যাভেলেবেল, আমরা সেখানে পাচ্ছি, কিন্তু ইন্ডাস্ট্রিতে পানি কিনতে হয়। হ্যাঁ, বিশেষ করে শহরে যেসব ইন্ডাস্ট্রি আছে পানি কিনে নিতে হয়, সেখানে পানির অপচয় ঘটলেই কিন্তু তোমার কি হবে, আমাদের পানির জন্য বেশি ব্যয় হবে। তাহলে গ্যাসের অপচয় হতে পারে। তারপরে তোমার কর্মঘণ্টার অপচয় হতে পারে। কর্মঘণ্টার অপচয়টা কি, কর্মঘণ্টার অপচয়টা হচ্ছে অর্থাৎ একজন কর্মী 8 ঘন্টা কাজ করে ধরো 100 ইউনিট পণ্য উৎপাদন করবে। হ্যাঁ, তো সেই কর্মী যদি ওই 8 ঘন্টা কাজে 1 ঘন্টা যদি কাজ না করে, তাহলে হয়তো ধরো 10 ইউনিট পণ্য কম উৎপাদন হলো, তাহলে কিন্তু এখানে কর্মঘণ্টার অপচয় হলো, অর্থাৎ ওই কর্মঘণ্টাটা প্রপারলি ইউজ হলো না। এইভাবে কর্মঘণ্টার অপচয়, কাঁচামালের অপচয়, বিদ্যুতের অপচয়, গ্যাসের অপচয়, পানির অপচয় ইত্যাদি ইত্যাদি বিষয়ের অপচয়ের ফলে কি হয়, প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়। আর প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেলে কিন্তু প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত প্রফিট করতে পারে না, এই জন্য প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না এবং প্রতিষ্ঠান বেশি দূর আগাতে পারে না। একটা সময় কিন্তু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে একজন প্রশিক্ষিত কর্মী যদি প্রশিক্ষিত হয়, তাহলে কর্মী কিন্তু এই ধরনের অপচয়গুলো যাতে না ঘটে, কর্মী মিতব্যয়িতার সাথে কিন্তু এগুলাকে ইউজ করতে পারবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। 4 নম্বর হচ্ছে দুর্ঘটনা হ্রাস করে। 4 নম্বর দুর্ঘটনা হ্রাস করে। দুর্ঘটনা হ্রাস পায়। রিডিউস, হ্রাস মানে ইংরেজি হচ্ছে রিডিউস, REDUCE, রিডিউস অ্যাক্সিডেন্ট, রিডিউস অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হ্রাস পায়। একজন কর্মী মেশিনে কাজ করে, মেশিন পরিচালনা করতে গেলে কর্মীর অনেক ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কর্মী যদি অনভিজ্ঞ হয়, কর্মী যদি মেশিনটি কিভাবে চালানো হয় এটা যদি কর্মী না জানে, হ্যাঁ, তাহলে কর্মী কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনায় পতিত হতে পারে। এখন এই মেশিনটা পরিচালনার জন্য যদি কর্মীকে একটা প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই কর্মী কিন্তু কাজ করতে গেলে আর ওই ধরনের দুর্ঘটনা ঘটবে না, অথবা ঘটলেও কর্মী কিভাবে সেই দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে পারে সেই কলা কৌশলগুলো কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে কর্মী জানতে পারবে এবং মোট কথা হলো প্রশিক্ষণের ফলে দুর্ঘটনা হ্রাস পাবে। নাম্বার 5 নম্বরটা আমরা উপরে লিখি, এটা মুছে ফেলি। নাম্বার 5, শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস। শ্রম ঘূর্ণায়মানতা, শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস। শ্রম ঘূর্ণায়মান
রিডিউস, একটু আগেই হ্রাসের ইংরেজিটা শিখে গেছ, রিডিউস লেবার টার্নওভার, LABOUR, লেবার টার্নওভার, TURNOVER, লেবার টার্নওভার। লেবার টার্নওভারটা কি? লেবার টার্নওভার হচ্ছে মানে শ্রম ঘূর্ণায়মানতা, অর্থাৎ শ্রম বলতে এখানে শ্রমিক বা কর্মীকে বোঝানো হচ্ছে। শ্রমিক কর্মীরা একটা প্রতিষ্ঠানে যদি তার কাজের ভালো পরিবেশ যদি না পায়, কাজ করতে যদি আরাম বোধ না করে, প্রতিষ্ঠান থেকে যদি তার ফান্ডামেন্টাল যে ওয়ার্ডগুলো বা মৌলিক যেই চাহিদাগুলো আছে এগুলো যদি না পায়, প্রতিষ্ঠান যদি তার পূরণ না করতে পারে, প্রতিষ্ঠান যদি তাকে প্রয়োজনীয় স্যালারি দিতে না পারে, প্রতিষ্ঠানে মানে যদি কাজ করতে যদি কর্মী স্বাচ্ছন্দ্য বোধ না করে, তখন কিন্তু কর্মী ওই প্রতিষ্ঠান ত্যাগ করে আরও উন্নত প্রতিষ্ঠানে চলে যেতে চায়। এই যে একটা প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া, এটাকে বলে শ্রম ঘূর্ণায়মানতা। এটা একটা প্রতিষ্ঠানের জন্য খুবই নেতিবাচক একটি বিষয়, কারণ একটা প্রতিষ্ঠানে একজন কর্মীর পিছনে কিন্তু প্রতিষ্ঠানের অনেক ব্যয় থাকে। সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠানে কর্মী স্থায়ী না হয়, কাজ করতে যদি আনন্দ না পায়, কাজ করতে যদি তোমার একটা ভালো পরিবেশ যদি না পায়, তখন কিন্তু কর্মী কিন্তু অন্যত্র চলে যায়। তো কি কারণে এই যে শ্রম ঘূর্ণায়মানতা, কেন কাজ করতে সে আরাম পায় না? অনেক ক্ষেত্রে কাজ করতে আরাম পায় না, সেখানে হয়তো দুর্ঘটনা ঘটে, কিন্তু এই দুর্ঘটনা কিভাবে শ্রমিকদেরকে দুর্ঘটনা থেকে মুক্ত রাখা যায়, এটার জন্য হয়তো প্রতিষ্ঠানের প্রশিক্ষণের কোনো ব্যবস্থাই নেই। হয়তো কাজের ওখানে পরিবেশ যেরকম, ওই পরিবেশের সাথে হয়তো সে খাপ খাওয়াতে পারছে না, কিন্তু এই খাপ খাওয়াইতে পারার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেই বা প্রশিক্ষণের ব্যবস্থাপনা নেই। সেই ক্ষেত্রে কিন্তু শ্রম ঘূর্ণায়মানতা সৃষ্টি হয়। তো প্রতিষ্ঠানে কর্মী যদি প্রশিক্ষিত হয়, তখন কিন্তু কর্মীর পরিবেশের সঙ্গে খাপ খাইতে পারে এবং তার কাজ স্বাচ্ছন্দ্য করতে পারে। এই জন্য কর্মী সেখানে কিন্তু কাজ করতে আরাম বোধ করে, এই জন্য আর শ্রম ঘূর্ণায়মানতা সৃষ্টি হয় না। এটা হচ্ছে আরেকটি গুরুত্ব। তারপরে হচ্ছে তোমার পদোন্নতির সুযোগ পায়। হ্যাঁ, 6 নম্বর, পদোন্নতির সুযোগ। পদোন্নতির সুযোগ, অপরচুনিটি অফ প্রমোশন, TUNITY, অপরচুনিটি অফ প্রমোশন, PROMOTION, প্রমোশন, পদোন্নতি। অর্থাৎ কর্মী যদি প্রশিক্ষিত হয়, তাহলে কর্মীর দক্ষতা বাড়ে, কর্মীর যোগ্যতা বাড়ে। এই জন্য কর্মীর কিন্তু তার বর্তমান পদ থেকে তার আরো উন্নততর পদে পদোন্নতির সুযোগ পায়, এবং পদোন্নতি পেলে কর্মীর কিন্তু আর্থিক, অনার্থিক, মর্যাদা সব দিক থেকে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। এটাও কিন্তু প্রশিক্ষণের আরেকটি অন্যতম গুরুত্ব। তারপর তোমার 7 নম্বর, উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায়, ইনক্রিজিং প্রোডাকশন, ইনক্রিজিং প্রোডাকশন। আমি একটু তাড়াতাড়ি লিখছি, কারণ আসলে ক্লাসের সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে মনে হয়, কিন্তু প্রাসঙ্গিকতা আসলে বলতে হয়। উৎপাদন বৃদ্ধি, ইনক্রিজিং প্রোডাকশন। অদক্ষ কর্মী দিয়ে কিন্তু উৎপাদন কিন্তু বেশি বাড়ানো যায় না। হ্যাঁ, যদি কর্মী প্রশিক্ষিত হয়, তাহলে কর্মী কিন্তু অল্প সময়ে, অল্প কাঁচামালে, মানে তার দক্ষতার কারণেই অল্প সময়ের মধ্যে বা অল্প কাঁচামাল দিয়েও কিন্তু তার কাঙ্ক্ষিত প্রোডাকশন করে নিতে পারে। অর্থাৎ কর্মীর প্রশিক্ষণের মাধ্যমে যদি তার দক্ষতা বাড়ে, অবশ্যই কিন্তু তার উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে। এটি হচ্ছে প্রশিক্ষণের আরেকটি গুরুত্ব। তারপরে আছে তোমার বহুমুখী দক্ষতা অর্জন,
8 নাম্বার, বহুমুখী দক্ষতা অর্জন। বহুমুখী দক্ষতা অর্জন, অ্যাচিভিং CHIEVING, ভার্সাটিলিটি, VERSATILITY, ভার্সাটিলিটি স্কিলস। ভার্সাটিলিটি এটা হচ্ছে তোমার বহুমুখিতা। VERSATILITY, ভার্সাটিলিটি স্কিলস হচ্ছে বহুমুখী দক্ষতা। অর্থাৎ কর্মী প্রশিক্ষণ পেলে তার নানা ধরনের দক্ষতা বৃদ্ধি পায়। তার শুধু কাজের দক্ষতা বৃদ্ধি পায় না, তার মধ্যে আচার আচরণের দক্ষতা বৃদ্ধি পায়, কর্মীর ভাষাগত দক্ষতা বৃদ্ধি পায়, কর্মীর চিন্তার দক্ষতা বৃদ্ধি পায়, তারপরে কর্মীর কমিউনিকেশন দক্ষতা বা যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে অনেক ধরনের কিন্তু দক্ষতা কর্মীর বৃদ্ধি পায় এই প্রশিক্ষণের মাধ্যমে। তারপর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে কর্মী। এটা হলো 6 নাম্বার, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো। সঙ্গে খাপ খাওয়ানো, অ্যাডাপ্ট উইথ চেঞ্জ, ADAPT, অ্যাডাপ্ট উইথ চেঞ্জ, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো। অর্থাৎ একজন প্রশিক্ষিত কর্মী যে কোনো ধরনের পরিবর্তনের সঙ্গে তার নিজেকে খাপ খাওয়াতে পারে। আমাদের কিন্তু জীবন সতত পরিবর্তনশীল, আমাদের সব কিছুতেই কিন্তু এটা কখনো কখনো পরিবর্তন ঘটে যায়। এই যে বর্তমানে যে একটা তোমার যে বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে যে একটা পরিস্থিতি এখন চলছে, এতে করে দেখো আমাদের লাইফস্টাইল কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা মাস্ক লাগাচ্ছি, আমরা চুলে এক ধরনের প্রোটেকশন দিচ্ছি, তারপরে তোমার হাতে আমরা গ্লাভস লাগাচ্ছি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি, আমরা সাবান দিয়ে হাত ধোয়া ছাড়া কিছু খাচ্ছি না। মানে এটা মানুষের মধ্যে এই পরিবেশ পরিস্থিতির কারণে কিন্তু একটা পরিবর্তন কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং এই পরিবর্তনের সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু খাপ খাওয়ায় চলতে হচ্ছে। আর প্রশিক্ষণ মানুষকে কি করে, যে কোনো ধরনের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে সুযোগ করে দেয়। আর সর্বশেষ হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠা। সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠা। সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, STABLISHED, established সাউন্ড ম্যানেজমেন্ট বা প্রপার ম্যানেজমেন্ট বলতে পারি আমরা এখানে, প্রপার ম্যানেজমেন্ট। প্রপার ম্যানেজমেন্ট একটা প্রতিষ্ঠানের যখন তোমার কর্মীবৃন্দ যখন প্রশিক্ষিত হয়, তখন কিন্তু প্রতিষ্ঠানে এক ধরনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, এক ধরনের সময়ানুবর্তিতা প্রতিষ্ঠিত হয়, এক ধরনের নিয়ম প্রতিষ্ঠিত হয়ে যায়, এবং প্রত্যেকেই কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলাফেরা করে, সিস্টেমের মধ্যে কাজ করে, প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত হয়, এবং প্রতিষ্ঠানে তোমার সার্বিক বিষয়ে একটা পজিটিভ চেঞ্জ আসে। এই জন্য ওই প্রশিক্ষণ যদি কর্মীদের থাকে, যে প্রতিষ্ঠানের কর্মীরা প্রশিক্ষিত হয়, সেই ধরনের প্রতিষ্ঠানে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা অত্যন্ত সহজ হয়ে থাকে। তো এই হচ্ছে মূলত আমাদের এই যে প্রশিক্ষণের গুরুত্ব প্রতিষ্ঠানসমূহে। আশা করি এই আলোচনা থেকে তোমরা প্রশিক্ষণের গুরুত্বটা
ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এর মধ্যেও যদি অস্পষ্ট কোনো কিছু থাকে অথবা পাঠ্য বই পড়তে গিয়ে যদি কোনো বিষয়ে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমার সঙ্গে এগুলোর সমাধান করে নিতে পারবে। ফোন করতে পারবে, মেসেঞ্জারে লিখে সমাধান করে নিতে পারবে, অথবা ওই যে ভিডিওটা যেখানে দেয় সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করেও সেটাকে সমাধান করে নিতে পারবে। তো ক্লাসটা সম্ভবত তাও কম সময় হয়নি, 45 মিনিটের কাছাকাছি মনে হয়ে গেছে। আমি আসলে চেষ্টা করি সব সময় 30-35-এর মধ্যে রাখার জন্য, কিন্তু আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, পরবর্তী ক্লাসগুলো যাতে আরও ছোট ছোট করে উপস্থাপন করা যায় সেই চেষ্টাই করব। তো আজকে আমরা এই ক্লাস থেকে যা শিখলাম, এক নজর 1 মিনিটের মধ্যে আমরা এটাকে একটু উপস্থিত করে আলোচনাটা করি। আমরা শিখলাম প্রশিক্ষণ কাকে বলে। প্রথম শিখলাম প্রশিক্ষণ কাকে বলে, এরপর শিখলাম একটা প্রতিষ্ঠানের প্রশিক্ষণের কি কি গুরুত্ব আছে আমরা সেটা শিখলাম। আর এর মধ্যে এই আলোচনা করতে গিয়ে আমরা প্রাসঙ্গিক অনেক বিষয় আলোচনা করেছি। হয়তো সেখান থেকে নিশ্চয়ই তোমাদের 2-4টি শব্দ বা 2-1টি বাক্য বা এই যে তোমার যে ইংলিশ টার্মগুলো দিলাম সেখান থেকে হয়তো 2-4টা শব্দ তোমাদের যদি কাজে এসে থাকে, তাহলে আজ এই লেকচারটা সার্থক হবে। তো আজ আর নয়, দেখা হবে পরবর্তী ক্লাসে প্রশিক্ষণের পদ্ধতি নিয়ে, অর্থাৎ কিভাবে আমরা প্রশিক্ষণ দিতে পারি। হ্যাঁ, প্রশিক্ষণের পদ্ধতি আমরা 2টো ক্লাসে আলোচনা করব। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। সবাইকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।